আজকে আমরা 13তম স্কুল, সেটা কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল এইচএস, এটা সম্পূর্ণ সলভ করব। এটা দেখবে প্রশ্নবিচিত্রা 203 এবং 204 এই পেজের মধ্যে আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আছে। ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান পোর্শন দুটো পার্টে ভাগ আছে। প্রথমে আমরা ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স পোর্শনটা সলভ করব, তারপরে আমরা জীবনবিজ্ঞান পোর্শনে বা লাইফ সায়েন্স পোর্শনে আসব। দেখো, এটা ক্লাস 7-এর অংশ। আগে আমরা প্রত্যেকটা স্কুলের জন্য আলাদা আলাদা ভিডিও পাবলিশ করেছি। ভালো করে প্রত্যেকটা ভিডিও দেখবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে এবং সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। চলে আসছি আজকে প্রথম প্রশ্নে। সেটা হলো, আলোকরশ্মির সমতল দর্পণে লম্ব আপাতন ঘটলে প্রতিফলন কোণের মান কত হবে? লম্ব আপাতন ঘটা মানে আপাতন কোণ 0 ডিগ্রি। তাহলে আপাতন কোণ যদি 0 হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। তাহলে আলোকরশ্মির লম্ব আপাতন বলতে আমরা বলবো আপাতন কোণ 0 ডিগ্রি। আপাতন কোণ 0 ডিগ্রি মানে প্রতিফলন কোণ 0 ডিগ্রি। তাহলে অপশান বি হবে। তারপরে দেখো, চৌম্বক ধর্মের নিশ্চিত পরীক্ষা হলো অপশান এ শুধুমাত্র আকর্ষণ ধর্ম, অপশান বি শুধুমাত্র বিকর্ষণ ধর্ম, অপশান সি আকর্ষণ বিকর্ষণ দুটোই, অপশান ডি আবেশ। মনে রাখবে শুধুমাত্র বিকর্ষণ থেকে চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ জানা যায়। তাহলে অপশান বি হবে। তারপরে দেখো, নাইক্রোম তার ব্যবহৃত হয় যেখানে, তা হলো বাল্ব। অপশান এ বাল্ব, অপশান বি ইস্ত্রি, অপশান সি ফিউজ তার, অপশান ডি ক্যালকুলেটর। এটা আমরা নাইক্রোম তার ব্যবহার করি, অবশ্যই অপশান বি আমরা বলবো। তারপরে তড়িৎ বর্তনীতে সুইচ অন অবস্থায় থাকলে বর্তনীটি, অপশান এ মুক্ত বর্তনী, অপশান বি বদ্ধ বর্তনী, অপশান সি শর্ট সার্কিট, অপশান ডি কোনোটি নয়। তাহলে সুইচ অন অবস্থায় থাকলে সেটা বদ্ধ বর্তনী সৃষ্টি হবে, আর বদ্ধ বর্তনী সৃষ্টি হলে কারেন্ট যাবে বা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। 5 নম্বর প্রশ্ন দেখে নাও যে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে? আমরা জানি আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়, যেটা প্রতিফলনের দ্বিতীয় সূত্র বলছে। তাহলে এখানে অপশান এ 30 ডিগ্রি, অপশান বি 60 ডিগ্রি, অপশান সি 90 ডিগ্রি, অপশান ডি 0 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি হবে, অপশান এ 30 ডিগ্রি। আজকে আমরা কল্যাণী ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল 203 এবং 204 পেজ সলভ করছি। ক্লাস 7-এর সকল ছাত্রছাত্রীদের বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথায় কোনো স্কিপ করবে না। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। 2-এর দাগের প্রশ্নে, 2-এর দাগের প্রশ্ন থেকে নাও। সেখানে 2-এর দাগের এ বলা আছে, সপ্রভ বস্তু কি? সপ্রভ বস্তু, যে সকল বস্তুর নিজস্ব আলো আছে তাদের সপ্রভ বস্তু বলে। যে সকল বস্তুর নিজস্ব আলো আছে তাদের সপ্রভ বস্তু বলে। উদাহরণ কি বলবো? সূর্য, জ্বলন্ত মোমবাতি, এগুলো আমরা সপ্রভ বস্তুর মধ্যে বলবো। তার পরের প্রশ্ন দেখো, সেটা হলো, আলোর কোন ধর্ম রামধনু সৃষ্টির কারণ? আলোর কোন ধর্ম রামধনু সৃষ্টির কারণ? আলোর বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ রামধনু সৃষ্টির জন্য দায়ী। দণ্ডচুম্বকের চুম্বক দৈর্ঘ্য কি? 3 নম্বর প্রশ্ন আছে, দণ্ডচুম্বকের চুম্বক দৈর্ঘ্য কি? দণ্ডচুম্বকের চুম্বক দৈর্ঘ্য, চুম্বকে দুটো মেরু আছে, মেরুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলবো? চুম্বক দৈর্ঘ্য বলবো।
চুম্বকের মেরুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলবো? চৌম্বক দৈর্ঘ্য বলবো। চৌম্বক দৈর্ঘ্য সমান 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। তাহলে চৌম্বক দৈর্ঘ্য সমান 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য হয়ে গেল। তাহলে এটা আমরা চৌম্বক দৈর্ঘ্যের সংজ্ঞা পেলাম এবং চৌম্বক দৈর্ঘ্যের সঙ্গে জ্যামিতিক দৈর্ঘ্যের যে সম্পর্ক সেটা নির্ণয় করলাম বা সেটা লিখলাম। তারপরে আলোর প্রতিফলনের দুটি সূত্র বিবৃত করতে বলছে, দেখে নাও। এক নম্বর সূত্র দেখো, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপাতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আপাতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। দুটো সূত্র হয়ে গেল। তাহলে প্রতিফলনের দুটো সূত্র আমরা শিখলাম। তারপরে দেখো 3-2টা, সমতল দর্পণ থেকে 10 মিটার দূরে একটা বস্তু আছে, বস্তুটিকে আরও 2 মিটার এগিয়ে নেওয়া হলো। সমতল দর্পণটা একটা বস্তু আছে, আরও 2 মিটার এগিয়ে নেওয়ার অর্থ হলো, তাহলে এখন বস্তু দূরত্ব হলো কত? 10 - 2, 10 - 2 মানে 8, এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত? তাহলে এখন বস্তু থেকে দর্পণের দূরত্ব সেটা 8, তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব 8 হবে, তাহলে 8 + 8 মানে 16 হবে। দেখো সমতল দর্পণ থেকে প্রাথমিক দূরত্ব কত বলা? সমতল দর্পণ থেকে বস্তুর প্রাথমিক দূরত্ব 10 সেন্টিমিটার। বস্তুটি 2 সেন্টিমিটার এগিয়ে নিয়ে যাওয়ার পর বস্তু এবং দর্পণের মধ্যে দূরত্ব কত হবে? সেটা 10 - 2 মানে কত হচ্ছে? 8 সেমি হচ্ছে। তাহলে এখন 8 সেমি হলো, তাহলে দর্পণ এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? 8 সেমি হবে। দর্পণ এবং বস্তুর মধ্যে দূরত্ব 8 সেমি, তাহলে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? 8 + 8 মানে 16 সেন্টিমিটার আমরা পেয়ে যাব। তাহলে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? 8 + 8 মানে 16 সেন্টিমিটার। তারপরে প্রশ্ন দেখো, তোমরা তড়িৎ চুম্বকে দুটো ব্যবহার লিখতে বলছে, দেখে নাও। এটা আমরা আগেও শিখেছিলাম নমুনা প্রশ্নপত্রে, তবু আরেকবার দেখে নাও। বিভিন্ন খেলনা, ভিডিও ক্যাসেট, কম্পিউটারের হার্ড ডিস্কে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। 2 নম্বর পয়েন্ট হলো, চোখের ভিতরে লোহা সূক্ষ্ম চূর্ণ বের করতে ডাক্তাররা বিশেষ ধরনের তড়িৎ চুম্বক ব্যবহার করে। তাহলে বিভিন্ন ধরনের খেলনা, ভিডিও ক্যাসেট, কম্পিউটারের হার্ড ডিস্কে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। আর চোখের ভিতর লোহা সূক্ষ্ম টুকরো বা সূক্ষ্ম চূর্ণ বের করতে ডাক্তাররা বিশেষ ধরনের তড়িৎ চুম্বক ব্যবহার করেন। তড়িৎ কোষ, সুইচ, পরিবাহী তার, বাল্ব যুক্ত একটি বর্তনী আঁকতে বলছে। তাহলে এখানে দেখে নাও, একটা বাল্ব আছে, এটা তড়িৎ কোষ, এটা এই দুটো বিসি তড়িৎ কোষ আছে, ডি হলো সুইচ আছে, ই হলো তার আছে। তাহলে এটা হলো এ হলো বাল্ব, বিসি এটা হলো সেল বা তড়িৎ কোষ, ডি হলো সুইচ, আর এখানে ই হলো পরিবাহী তার। তাহলে এটা আঁকলেই হবে। এর সঙ্গে কিছু লেখা আছে, যেটা বললাম সেটাই লেখা আছে। এ হলো একটি বাল্ব, বিসি হলো সেল বা তড়িৎ কোষ, ডি হলো সুইচ, এটা হলো সুইচ, আর ই হলো পরিবাহী তার। তাহলে এটা এঁকে এইটুকু লিখে দিলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। দেখো তারপরে বাল্বের ফিলামেন্ট ও ফিউজ তারের মূল পার্থক্য লিখতে বলছে। দেখে নাও। দেখে নাও, বাল্বের ফিলামেন্ট এবং ফিউজ তার,
বাল্বের ফিলামেন্ট এবং ফিউজ তার। বাল্বের ফিলামেন্ট টাংস্টেনে গঠিত, বর্তমানে উলফ্রামাইড ব্যবহৃত হয়। বাল্বের ফিলামেন্ট টাংস্টেনে গঠিত, বর্তমানে উলফ্রামাইড ব্যবহার করা হয়। ফিউজ তার সীসা ও টিন এর সংকর ধাতু দিয়ে তৈরি হয়। বাল্বের ফিলামেন্টের গলনাঙ্ক কিন্তু খুব বেশি হয়, আর ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হয়। তাহলে বাল্বের ফিলামেন্ট ফিউজ তারের মৌলিক পার্থক্য হলো বাল্বের ফিলামেন্ট টাংস্টেনে তৈরি হয়, বর্তমানে উলফ্রামাইড এটা ব্যবহার করা হচ্ছে। আর ফিউজ তারের এটা হলো টিন এবং সীসা সংকর ধাতু দিয়ে তৈরি হয়। তারপরে বাল্বের ফিলামেন্টের গলনাঙ্ক খুব বেশি হয়, আর ফিউজ তারের ফিলামেন্ট গলনাঙ্ক কিন্তু খুব কম হয়। তাহলে আমরা বাল্বের ফিলামেন্ট এবং ফিউজ তারের যে পার্থক্যটা সেটা করলাম। এরপর দেখো ছয়েরটা বলছে সৌরশক্তি দুটি ব্যবহার লিখতে বলছে। সৌরশক্তি দুটি ব্যবহার দেখে নাও। সেটা হলো 1 নম্বর হলো সোলার লাইটে, 2 নম্বর সোলার কুকারে, 3 নম্বর সোলার ড্রায়ারে। তাহলে প্রথম হলো সোলার লাইটে, তারপর হলো সোলার কুকারে, তারপর সোলার ড্রায়ারে ব্যবহার করা হয়। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের রশ্মিচিত্র আঁকতে বলছে। দেখে নাও ভালো করে। তাহলে এটা হলো লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। আলোক রশ্মি লঘুতে ঘনতে আসছে, তাহলে আলোক রশ্মি প্রথমে লঘু মাধ্যম থেকে বিভেদ তলের মধ্যে পড়লো। বিভেদ তল এবারে ঘন মাধ্যমের মধ্যে যখন আলোটা প্রতিষ্ঠিত হচ্ছে, তখন এখানে আমরা দেখতে পাচ্ছি আপাতন কোণকে আমরা আই বলছি, প্রতিসরণ কোণকে আর বলছি, এবি আমরা বিভেদ তল বলছি, আর এইটাকে এন ও এন ড্যাশ এটা হলো অভিলম্ব। তাহলে এবি হলো বিভেদ তল, এন 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 কিউ এন ড্যাশ এটা হলো অভিলম্ব, আর পি কিউ হলো আপাতিত রশ্মি, কিউ আর হলো প্রতিষ্ঠিত রশ্মি, আপাতন কোণ আই আর প্রতিসরণ কোণ হলো আর। এটা আমরা পেয়ে গেলাম। লাইফ সায়েন্সের দুটি সস্যল বীজের নাম লিখতে বলছে। বীজের নাম আমরা লিখব, সেটা হলো গম এবং ভুট্টা। গম এবং ভুট্টা এটা হলো দুটি সস্যল বীজ। তারপরে শূন্যস্থান পূরণ করতে বলছে, সমুদ্রের জলের মাছ ড্যাশ মূত্র ত্যাগ করে। অবশ্যই তোমরা লিখবে শূন্যস্থানে ঘন মূত্র ত্যাগ করে। 3 নম্বর প্রশ্ন আছে, গর্ভকেশর চক্র কি কি অংশ নিয়ে গঠিত? গর্ভকেশর চক্র মনে রাখবে গর্ভাশয়, গর্ভদণ্ড আর একটা আছে গর্ভমুণ্ড। তাহলে গর্ভকেশর চক্র কী কী নিয়ে গঠিত হয়? এটা গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড নিয়ে গঠিত হয়। তারপরে সঠিক উত্তর নির্বাচন করতে বলছে, কোনটি মূল? আলু, আদা, বিট, রসুন। আলু, আদা, বিট, রসুন কোনটা মূল সেটা নির্দেশ করছে, সেটা হলো বিট। এটা হলো আমরা কি বলবো? বিট, অপশান সি। তাহলে বিট হলো একটা মূল, তাহলে এটা আমরা কি বলবো? বিট। তারপরে আমরা চলে আসছি 2-এর দাগে 1-এর প্রশ্ন, পরাগযোগের সমস্যা। আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, এটা আমরা করেছিলাম 1 নম্বর স্কুলটা, রেখে নাও। পরাগযোগের সমস্যা, নাম্বার 1, পোকামাকড় মারার ওষুধ ব্যবহারের ফলে পরাগ মিলন ব্যাহত হচ্ছে। 2 নম্বর হলো গাছপালা কাটা হচ্ছে। 3 নম্বর হলো বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। তাহলে 3টে পয়েন্ট ভালো করে মনে রাখবে। 1 নম্বর পোকা মারার ওষুধ মারা হচ্ছে, পোকা মারার ওষুধ ব্যবহার করা হচ্ছে, ফলে পরাগ মিলন ব্যাহত হচ্ছে। 2 নম্বর হলো গাছপালা কাটা হচ্ছে।
3 নম্বর হলো বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, এর জন্য কিন্তু পরাগযোগের সমস্যা হচ্ছে। দুয়েরটা, যৌগিক পত্র কাকে বলে? অর্থাৎ দেখো, যৌগিক পত্র যে পাতার ফলক মধ্যশিরা বা বৃন্ত পর্যন্ত অনেকগুলি আলাদা আলাদা খণ্ডে ভাগ হয়ে পত্রক তৈরি করেছে। যে পাতার ফলক মধ্যশিরা বা বৃন্ত পর্যন্ত অনেকগুলি আলাদা আলাদা খণ্ডে ভাগ হয়ে পত্রক তৈরি করেছে তাদেরকে আমরা কি বলবো? যৌগিক পত্র বলবো। উদাহরণ, এটা আমরা তেঁতুল বলবো, নিম বলবো, আমরুল। তেঁতুল, নিম, আমরুল যৌগিক পত্রের উদাহরণ। আজকে আমরা ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুল, এটা 203 পেজ থেকে 204 পেজে আছে। জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের প্রশ্ন সমস্ত আছে। এটা 13তম স্কুল, সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। সকল বন্ধু বান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা তোমরা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম।